নমস্কার। আজ থেকে ঠিক ৩৩ বছর আগে একটি কালান্তক দিন, এই ৬ ডিসেম্বর, যেদিন কার্যত ভারতবর্ষের যে আত্মা তাকে খুন করে একদল হিন্দুত্ববাদী, ফ্যাসিবাদী, সন্ত্রাসী লোকজন। বাবরি মসজিদ ধ্বংসের মাধ্যমে যে ভারতবর্ষের আত্মার নিধন যজ্ঞের শুরু, যে সূত্রপাত, তার অভিশাপ, তার ক্ষত এবং তার যে বিষ ভারতবর্ষের সমাজের শিরায় শিরায় পরবর্তীতে ছড়িয়ে পড়ে, তা আজও আমরা সহ্য করে চলেছি। 1956 সালের ৬ ডিসেম্বর প্রয়াত হয়েছিলেন এক মহাপ্রাণ বাবা সাহেব আম্বেদকর। বাবা সাহেব আম্বেদকরের নাম বললেই 10 জনের মধ্যে 9 জন প্রথম যেটা মনে করেন ভারতবর্ষের সংবিধান প্রণেতা। মনে রাখতে হবে, বাবা সাহেব আম্বেদকর তার জীবন, তার সমগ্র জীবনের যে রাজনৈতিক, সামাজিক, এমনকি ব্যক্তিগত যাত্রাপথ, তার হয়তো একটা কালমিনেশন পয়েন্ট হিসেবে এই সংবিধান রচনা আমরা ধরতে পারি। কিন্তু শুধুমাত্র সংবিধান তিনি রচনা করেছেন এই এক লাইনের মাধ্যমে যদি তার জীবনকে বুঝতে হয়, তাহলে সেটা ভীষণভাবে অসম্পূর্ণ থেকে যাবে। কি কারণে বাবা সাহেব আম্বেদকর এই সংবিধান রচনার জায়গায় পৌঁছে আমাদের সংবিধানের যে মূল ভিত্তিগুলি, সেইগুলিকে বেছে নিয়েছিলেন? আরো অনেকেই ছিলেন সেই কমিটিতে, আরো অনেকেই ছিলেন, কিন্তু মূলত যে ভাবনা চিন্তার জায়গা, যে ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের যে সংবিধান হবে, স্বাধীন ভারতবর্ষ যে সংবিধান দ্বারা চালিত হবে, তার যে মূল ভিত্তিগুলি কি হবে, কেন হবে, সেই জায়গাটি ধরতে হলে, সেই জায়গাটি বুঝতে হলে জানতে হবে যে বাবা সাহেব আম্বেদকরের নিজের জীবনের সামাজিক, রাজনৈতিক, ব্যক্তিগত যাত্রাপথটা ঠিক কি ছিল। যদিও আজকের আলোচনার বিষয় নির্দিষ্টভাবে বাবা সাহেব আম্বেদকরের রাজনৈতিক, সামাজিক জীবন নয়, কিন্তু এই বাবরি মসজিদ ধ্বংসের সঙ্গে কার্যত বাবা সাহেবের আত্মাকে, ভারতবর্ষের আত্মাকে খুন করবার, নিধন করবার যে যজ্ঞের সূত্রপাত হয়েছিল, সেটা কেন এতটা ভয়াবহ ক্ষত তৈরি করেছে, যে ক্ষত আজও আমরা বয়ে চলেছি, সেটা বাবা সাহেবের রাজনৈতিক বোধ, তার সামাজিক বোধ না বুঝলে অসম্পূর্ণ থেকে যায় সেই সামগ্রিক বোঝাপড়ার জায়গাটা। যে মানুষজন, যে রাজনৈতিক শক্তি ৬ ডিসেম্বর 1992 সালে এই প্রায় 500 বছর প্রাচীন একটি ঐতিহাসিক স্থাপত্য, একটি ধর্মীয় উপাসনালয়কে দিনের আলোয় ধ্বংস করে, তাদের রাজনৈতিক অবস্থানের সম্পূর্ণ বিপ্রতীপে দাঁড়িয়ে থেকেছেন আজীবন বাবা সাহেব আম্বেদকর। এই ৬ ডিসেম্বর যেন এক অদ্ভুত সমাপতনের দিন। যেদিন প্রয়াত হয়েছিলেন 1956 সালে বাবা সাহেব, ঠিক যেন 1992 সালে কার্যত প্রয়াত হলেন আরো একবার রাজনীতিবিদ, সমাজচিন্তক, সমাজ সংস্কারক বাবা সাহেব আম্বেদকর। যে বাবা সাহেব আম্বেদকর নিজে হাতে মনুস্মৃতি পুড়িয়ে, মনুস্মৃতি নিজে হাতে পুড়িয়ে বর্ণাশ্রম প্রথার বিরুদ্ধে, বর্ণ ভিত্তিক যে বিদ্বেষ, তার বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিলেন, এবং যে স্বাধীন ভারতের স্বপ্ন তিনি দেখেছিলেন, যেখানে বর্ণের ভিত্তিতে, বর্ণাশ্রমের ভিত্তিতে, কোনো রকম জাতপাতের ভিত্তিতে কোনো রকম অত্যাচার কাউকে করা হবে না, অত্যাচারিত কাউকে হতে হবে না, এমনকি ধর্মের ভিত্তিতেও নয়, সেই ভাবনাকে যারা নিজেদের হাতে খুন করে, সেই হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট শক্তি আরএসএস এবং তাদের নির্বাচনে লড়া মুখ ভারতীয় জনতা পার্টি, সেই ৬ ডিসেম্বরকেই বেছে নিয়েছিল ভারতবর্ষের যে আত্মা, বাবা সাহেব মিলে, বাকিরা মিলে তৈরি করেছিলেন। নেতাজি সুভাষ হন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হন, মহাত্মা গান্ধী হন, সবাই মিলে যে আত্মাকে নিজেদের রক্ত দিয়ে তিল তিল করে গড়ে তুলেছিলেন, সেই আত্মাকে খুন করার কাজ করে এই আরএসএস, বিজেপির ফ্যাসিস্ট বাহিনী।
আপনাদের মনে রাখতে হবে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম শুধুমাত্র ব্রিটিশ প্রভুদের এই ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়ার সংগ্রাম ছিল না। অতি অবশ্যই অত্যাচারী শাসককে তাড়ানো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ছিল, কিন্তু একই সঙ্গে ছিল ভারতীয়ত্বের যে ধারণার মধ্যে কোথাও ধর্ম, বর্ণ, জাতি, জাত, লিঙ্গ ইত্যাদির ভিত্তিক কোনো বৈষম্য থাকবে না, সেই ভারতীয়ত্বকে গড়ে তোলার ধারণাও ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বাংলার প্রেক্ষিতে বলতে পারি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাঙালি জাতির, বিশেষ করে রাজনৈতিক জায়গায় যে অপরিসীম ক্ষতি অকালে দেশবন্ধুর প্রয়াণের কারণে হয়েছিল, সেই ক্ষতি আজও আমরা পূরণ করে উঠতে পারিনি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামে রাস্তা আছে, তার নামে হাসপাতাল আছে, কিছু মূর্তি আছে, বেশ কিছু জায়গায় হয়তো পাড়ার নাম আছে, কিন্তু সত্যি কথা বলতে দেশবন্ধুর প্রকৃত মূল্যায়ন বাঙালি জাতি আজও করে উঠতে পারেনি, এবং সেই কারণেই কোথাও না কোথাও বাঙালি জাতির যে অধোগতি সেইটা বোধহয় হয়েই চলেছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যে বেঙ্গল প্যাক্ট, আমি জানি না দর্শকদের মধ্যে, শ্রোতাদের মধ্যে কজন এই বেঙ্গল প্যাক্টের ব্যাপারে খবর রাখেন। আমি অনুরোধ করব যে বেঙ্গল প্যাক্টের বিষয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন তার রাজনৈতিক ভাবনার বিষয়ে আপনারা একটু নিজেরা উদ্যোগ নিয়ে খোঁজ খবর করুন। এই বেঙ্গল প্যাক্টের মাধ্যমে বিশেষ করে বাংলার যে সেই সময়কার জনবিন্যাস ছিল, সেখানে যে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে যে জনবিন্যাস ছিল, সেই জায়গায় যাতে সুযোগ্যভাবে হিন্দু এবং মুসলমান যে বাঙালি অংশ, তাদের মধ্যে সদ্ভাবের জায়গা, রাজনৈতিকভাবে বিভেদ ভুলে গিয়ে, ভেদাভেদ সরিয়ে দিয়ে, শুধুমাত্র ভুলে গিয়ে বললে আমার ভুল হবে বলাটা, সেই ভেদাভেদের জায়গা যারা তৈরি করতে চেয়েছিলেন, যে অপশক্তি তৈরি করতে চাইছিল, তাদের বিরুদ্ধে গিয়ে যাতে এক হয়ে বাঙালি হিসেবে এক জাতি হয়ে বাঙালি জাতি এগিয়ে যেতে পারে, রাজনৈতিক লড়াই লড়তে পারে, স্বাধীনতা সংগ্রামে সমানভাবে অংশ নিতে পারে, নিজের রাজনৈতিক অধিকার আদায় করে নিতে পারে, সেই লক্ষ্যেই বঙ্গবন্ধু, ক্ষমা করবেন, দেশবন্ধু তৈরি করেছিলেন বেঙ্গল প্যাক্ট। এবং তার সুযোগ্য শিষ্য নেতাজি সুভাষচন্দ্র বসু তার সেই লেগাসি, তার সেই রাজনৈতিক ধারণাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছিলেন। এবং এই সম্পূর্ণ দেশবন্ধুর যে রাজনৈতিক ভাবনা, সুভাষচন্দ্র বসুর যে রাজনৈতিক ভাবনা, তার সম্পূর্ণ বিপরীতে যারা দাঁড়িয়েছিল সেই সময়, তাদের সবচেয়ে বড় নেতার নাম ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে ভারতীয় জনতা পার্টি আমাদের বোঝানোর চেষ্টা করে যে শ্যামাপ্রসাদ মুখার্জি বুঝিবা এক অন্যতম উজ্জ্বল রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তার সময়ে, এক অসাধারণ দেশভক্ত ছিলেন তার সময়ে, যা আদতে সর্বৈব মিথ্যা। রাজনৈতিকভাবে শ্যামাপ্রসাদ মুখার্জি যে রাজনীতির চর্চা করতেন, হিন্দু মহাসভার মাধ্যমে যে রাজনীতির চর্চা তিনি করেছেন, তা ছিল সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জনের সম্পূর্ণ বিপরীত মেরুর রাজনীতি। সেই রাজনীতিতে কোথাও ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে লড়াইয়ের কথা ছিল না। সেই রাজনীতিতে কোথাও বাঙালি জাতির জাতিগত উন্নতির কথা, তার রাজনৈতিক অধিকার বুঝে নেওয়ার কথা ছিল না। সেই রাজনীতিতে ছিল বাঙালি জাতিকে হিন্দু বনাম মুসলমান লড়াইয়ের মাধ্যমে ভেঙে ফেলার কথা। এবং এই রাজনীতির স্বরূপ যিনি বুঝেছিলেন, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। যে কারণে বোঝাপড়ার প্রপোজাল নিয়ে, প্রস্তাব নিয়ে যখন শ্যামাপ্রসাদ সুভাষবাবুর কাছে গেছিলেন, সুভাষবাবু সরাসরি তা প্রত্যাখ্যান করেছিলেন। শুধু প্রত্যাখ্যান করেছিলেন তাই নয়, তিনি সদর্পে এটা জানিয়েছিলেন যে বাংলার মাটিতে যদি সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করবার চেষ্টা, কোনো রকম চেষ্টা হয়, তাহলে তার যারা রাজনৈতিক শিষ্যরা রয়েছেন, তারা প্রয়োজনে বলপূর্বক সেই প্রচেষ্টাকে আটকাবেন, এবং আটকেছিলেন। শুধুমাত্র মুখে বলেছিলেন এমনটা নয়। আপনারা জানেন সুভাষবাবু শুধু মুখে বলতেন, কাজে করতেন না, এই মানুষ তিনি অন্তত ছিলেন না, তিনি কাজে করে দেখিয়েছিলেন। এবং সেই রাগ থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি নিজে স্বহস্তে তার ডায়েরিতে সুভাষচন্দ্র বসুকে দেশ বিরোধী, হিন্দু বিরোধী তকমা দিয়েছিলেন, কারণ তার বিভাজনের রাজনীতিতে সুভাষবাবু সমর্থন জানাননি। কিন্তু আমাদের দুর্ভাগ্য
যে সাম্প্রদায়িক রাজনীতি, এই ফ্যাসিবাদী রাজনীতির যে চরিত্র, তা অনেকাংশে স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলার বহু নেতা হয়তো বুঝে উঠতে পারেননি। কোথাও না কোথাও অলক্ষ্যে অনেকের চোখের আড়ালে এই কালসাপ বুঝিবা দুধ কলা খেয়ে বড় হচ্ছিল। কারণ এই বাংলা থেকেও এই বাবরি মসজিদ ধ্বংস করার যে চেষ্টা, তার প্রতি সমর্থন এবং ধ্বংস হয়ে যাওয়ার পরে তা নিয়ে উল্লাস করবার মানুষজন আজকে আমরা দেখতে পাচ্ছি। গোটা ভারতবর্ষ জুড়েই এই হিন্দুত্ববাদী ফ্যাসিবাদী রাজনীতির যে প্রভাব, কোথাও না কোথাও আমাদের একটা গর্বের জায়গা ছিল যে বাংলায় তার প্রভাব বুঝি সীমিত। বিশেষত উত্তর ভারত, পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারতের সামান্য অংশ যখন এই ধর্মীয় উন্মাদনায় গা ভাসিয়েছিল, বাংলার মানুষ কিন্তু সেইভাবে গা ভাসাননি। অন্তত 1990-এর শুরুতে, সেই দশকের শুরুর দিকে, এমন মাঝে বা পরেও আমরা সেই অর্থে এই ভয়ঙ্কর ধ্বংসলীলার সপক্ষে সেই অর্থে খুব একটা গলার জোর দিয়ে কাউকে অত কিছু বলতে শুনিনি। সেই সময় রাজ্যের সরকারে যারা ছিলেন, বিরোধীতে যারা ছিলেন, তারা কিন্তু এই একটি বিষয়ে সর্বশক্তি দিয়ে এই সাম্প্রদায়িক শক্তিকে রোখার বিষয়ে তারা একমত ছিলেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, আজ এত বছর পর, প্রায় 33 বছর পর যখন ফিরে তাকাই, তখন কোথাও না কোথাও বাঙালি হিসেবে একটু লজ্জা লাগে। যে ঘটনা প্রায় 30 বছর ধরে বাঙালির রক্তে, বাঙালির শিরায় সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে আমরা দিইনি, যারা রাজনৈতিক সামাজিক ব্যক্তিত্ব থেকেছেন তাদের প্রয়াসের কারণেই যেটা সম্ভব হয়নি, আজকের দিনে দাঁড়িয়ে বোধহয় কোথাও একটু গ্লানিবোধ হচ্ছে, একটু কেন অনেকটাই গ্লানিবোধ হচ্ছে যে সম্পূর্ণ সাফল্য আমরা আসলে পাইনি। বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেস থেকে নিলম্বিত একজন বিধায়ক, তিনি বাবরি মসজিদ গঠনের জন্য তিনি হুঙ্কার দিচ্ছেন কার্যত। দেখুন, মসজিদ তৈরি করা বা মন্দির তৈরি করা বা গির্জা তৈরি করা বা গুরুদ্বারা তৈরি করা, যে কোনো ধর্মীয় উপাসনালয় তৈরি করবার মধ্যে যে ভক্তির জায়গা রয়েছে, আপনার যে ঈশ্বর, যার প্রতি আল্লাহ, গড যাই বলুন, যার প্রতি যার ভালোবাসা রয়েছে, বিশ্বাস রয়েছে, তার প্রতি ভালোবাসার জায়গা থেকে, ভক্তির জায়গা থেকে যখন কেউ মন্দির বা মসজিদ, গির্জা বা গুরুদ্বারা স্থাপন করতে চান, তৈরি করতে চান, সেটা একটি অত্যন্ত পবিত্র কাজ। আমরা প্রত্যেকেই সেটা জানি, আমরা প্রত্যেকেই সেটা মানি। কিন্তু সে নোংরা রাজনীতির স্বার্থে যদি আপনি বলেন যে আমি অমুক জায়গায় কোনো মন্দির করতে চাই কিংবা অমুক মসজিদ করতে চাই, তা কোনোভাবেই আপনার ঈশ্বরের প্রতি, আল্লাহর প্রতি ভক্তি বা ভালোবাসার প্রমাণ হিসেবে, নিদর্শন হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়। কারণ বাবরি মসজিদ ধ্বংস করে সেইখানে নির্দিষ্ট কোনো মন্দির বানাবার যে প্রকল্প, রাজনৈতিক প্রকল্প ছিল বা রয়েছে, এখন আর নেই, কারণ সেটা তৈরি হয়ে গেছে, সেটা ঈশ্বরের প্রতি ভালোবাসা, প্রেম নিবেদনের জায়গা থেকে হয়েছে। এটা কোনো সুস্থ, স্বাভাবিক, সৎ মানুষ, ধর্মপ্রাণ মানুষ, যিনি প্রাণ থেকে ধর্মকে পালন করে চলেছেন সারা জীবন, তিনি মেনে নিতে পারেন না, মানবেনও না। একই কথা প্রযোজ্য যখন হুমায়ুন কবির, তৃণমূল কংগ্রেস থেকে নিলম্বিত একজন বিধায়ক, তিনি যখন মসজিদ তৈরির যে বক্তব্য রাখছেন, যে কথা তিনি বলছেন, ভালোবাসার জায়গা থেকে ঈশ্বরের প্রতি, আল্লাহর প্রতি, ক্ষমা করবেন, আল্লাহর প্রতি তার ভালোবাসা, ভক্তির জায়গা থেকে তিনি সেটা করার কথা যে বলছেন না, এটা আমি নিশ্চিত প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান ভাই বোন সেটা বুঝতে পারেন। কার্যত হিন্দু এবং মুসলমান এই পরিচয়ের মধ্যে বাঙালি জাতিকে ভেঙে দেওয়ার যে চেষ্টা একদিকে আরএসএস বিজেপি করছে, অন্যদিকে সেই কয়েনের উল্টো পিঠ হিসেবে একই কাজ, একই প্রচেষ্টা হুমায়ুন কবিরও করছেন। এখানে মন্দির গঠন, মসজিদ স্থাপন, ঈশ্বরের প্রতি ভক্তি, আল্লাহর প্রতি ভালোবাসা, এর কোনো জায়গা নেই। মন্দির হোক, মসজিদ হোক, গির্জা হোক, গুরুদ্বারা হোক, ধর্মাচরণ হোক, ধর্মবিশ্বাস,
এই প্রশ্নে আমি সুভাষবাবুর সঙ্গে কমপ্লিটলি একমত, সম্পূর্ণ একমত। তিনি বলেছিলেন, তিনি বিশ্বাস করতেন যে ধর্ম বিশ্বাস, ধর্মাচরণ মানুষের ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত জায়গা। ধর্মের প্রতি আপনার ভালোবাসা, আপনার নিবেদন, আপনার ভক্তি সবটাই আপনার ব্যক্তিগত জায়গা। রাজনীতির আঙিনায় ধর্ম আসতে পারে না, আসা উচিত নয়। সুভাষচন্দ্র বসু নিজে ব্যক্তি জীবনে একজন সাত্ত্বিক প্র্যাকটিসিং হিন্দু বলতে যেটা বোঝায়, একজন প্র্যাকটিসিং হিন্দু ছিলেন। তিনি নিয়মিত পূজা পাঠ, ধর্মাচরণের যা যা বিষয় রয়েছে প্রত্যেকটিতে অংশগ্রহণ করতেন। নিজে একদম নিবেদিত প্রাণ একজন ধার্মিক মানুষ ছিলেন। কিন্তু তার রাজনীতির ক্ষেত্রে, রাজনীতির জীবনে কোনোভাবেই কোনো দিক থেকে তিনি তার এই ধর্ম বিশ্বাসের জায়গা আসতে দেননি। সেখানে যখন তিনি যতবার রাজনৈতিক নেতা হিসেবে, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সিদ্ধান্ত নিয়েছেন, শুধুমাত্র মানুষের কথা ভেবে নিয়েছেন, ভারতবর্ষের কথা ভেবে নিয়েছেন, দেশের কথা, দশের কথা ভেবে নিয়েছেন, কোনো হিন্দুর জন্য, মুসলমানের জন্য, খ্রিস্টানের জন্য, শিখের জন্য, জৈনের জন্য, পারসিকের জন্য নয়। এই কারণেই তিনি ছিলেন প্রকৃত অর্থে ভারত ভাগ্য বিধাতা, প্রকৃত দেশনায়ক ছিলেন সুভাষচন্দ্র বসু। তার এই ভাবনার জায়গায় ঠিক উল্টো দিকে যারা আজকে দাঁড়িয়ে রয়েছে, যারা ভারতবর্ষকে, যারা আমাদের সমাজকে, আমাদের দেশকে, আমাদের বাংলাকে হিন্দু বনাম মুসলমানে ভাঙতে চায়, তারা আসলে সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এবং বাঙালি হিসেবে আমি মনে করি যে কোনো বাঙালি সুস্থ মস্তিষ্কে বাঙালি হিসেবে সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে দাঁড়াতে পারে না। আর যে বা যারা দাঁড়ায় তাকে আমি বাঙালি বলে মনে করি না, করব না। সে বাঙালি জাতির রাজাকার মনে করি আমি তাকে, বাঙালি জাতির বিশ্বাসঘাতক গদ্দার মনে করি তাকে, যে সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে দাঁড়ায়। এবং এই 6ই ডিসেম্বর 1992 নিয়ে কার্যত কোটানকোট যারা শৌর্য দিবস পালন করার কথা বলছে, তারা সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে দাঁড়াচ্ছে, তার পিঠে ছুরি মারার কাজ করছে। সুভাষচন্দ্র বসুর রাজনীতি, তার রাজনৈতিক বিশ্বাস, সেই বিশ্বাস প্রতিটি প্রকৃত বাঙালির শিরায় বয়। আমাদের রক্তে রয়েছে সুভাষচন্দ্র বসু। তার সঙ্গে যারা রাজনৈতিকভাবে বিশ্বাসঘাতকতা করার কথা বলে, তার রাজনৈতিক বিশ্বাসের বিপ্রতীপে দাঁড়ানোর কথা বলে, বাঙালি তাকে মেনে নিতে পারে না, তাদেরকে মানতে পারে না। ঠিক যেমনভাবে আমরা আরএসএস বিজেপিকে বাঙালির শত্রু মনে করি, একইভাবে হুমায়ুন কবিরের মতো লোকজন যারা মুসলমান ভাইদের, বাঙালি মুসলমান ভাইদের ধর্মের নামে ধর্মের জিগির তুলে কার্যত স্রেফ নিজের রাজনৈতিক ফায়দা লোটার কথা বলছেন, তাকেও আমরা বাঙালি জাতির শত্রু বলে মনে করি। এখানে দলটা বড় কথা নয়, সে কোন দলে আছে না ছিল, কোথায় থাকবে, এটা বড় কথা নয়। দল আসে, দল যায়, রাজনীতি আছে, রাজনীতি থাকবে, সবার উপরে থাকবে বাঙালি। বাংলার মাটিতে সবার উপরে থাকবেন সুভাষচন্দ্র বসু, সবার উপরে থাকবেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। বাঙালি জাতির বাতিঘর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সুযোগ্য শিষ্য সুভাষচন্দ্র বসু। তিনি জানতেন বাঙালি জাতির ভালো কিসে হবে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস জানতেন বাঙালির ভালো কিসে হবে, দেশের ভালো কিসে হবে, ভারতের ভালো কিসে হবে। এবং হিন্দু বনাম মুসলমানে নয়, হিন্দু মুসলমান একসঙ্গে, হিন্দু এবং মুসলমানে বাংলার ভালো, বাঙালির ভালো, দেশের ভালো, দশের ভালো, এই ভাবনার বিরুদ্ধে দাঁড়িয়ে 1992 সালের 6ই ডিসেম্বরকে যারা শৌর্য দিবস বলে মনে করছেন, বা সেই ক্ষতকে বারবার খুঁচিয়ে তুলে পুনরায় কোনো একটি মসজিদ গঠনের নামে যারা এই সাম্প্রদায়িক রাজনীতির চর্চা পুনরায় করবার কথা বলছেন, তাদেরকে আমরা এক জায়গায়, এক ব্র্যাকেটেই রাখবো। ঠিক যেভাবে আরএসএস বিজেপির রাজনীতি আমাদের কাছে ঘৃণ্য, একইভাবে হুমায়ুন কবিরের এই ডাক, এই আহ্বান, এটাও একইভাবে ঘৃণ্য। যারা ঈশ্বরকে, আল্লাহকে, গডকে ভালোবেসে তাদের ধর্মের জায়গা থেকে আচার আচরণ করেন, ধর্মের উপাসনালয়, উপাসনা স্থলকে যারা স্থাপন করার কথা বলেন, তাদেরকে আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করতে রাজি, তাদেরকে আমরা সশ্রদ্ধভাবে সাষ্টাঙ্গে প্রণাম করতে রাজি। যে কোনো পবিত্র কর্তব্যের জন্য যারা এই ধরনের কথা বলেন বা ভাবেন, তাদেরকে আমরা সম্মান করি। কিন্তু ধর্মের নামে যারা বাঙালিকে ভাঙার কথা বলেন, ভারতবর্ষের সমাজকে ভাঙার কথা বলেন এবং করেন, তাদেরকে আমরা না বাঙালি বলে মনে করি, না মানুষ বলে মনে করি, না
যে ভারতবর্ষের স্বপ্ন সুভাষচন্দ্র বসু দেখেছিলেন, যে ভারতবর্ষের স্বপ্ন বাবা সাহেব আম্বেদকর দেখেছিলেন, যে ভারতবর্ষের স্বপ্ন মোহনদাস করমচাঁদ গান্ধী দেখেছিলেন, যে ভারতবর্ষের স্বপ্ন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দেখেছিলেন, সেই ভারতকে ভাঙার কাজ যারা করছে তাদেরকে আমরা দেশ বিরোধী, দেশদ্রোহী মনে করি। সুভাষচন্দ্র বসুকে যারা দেশদ্রোহী ঠাউরেছিল, তাদের যারা রাজনৈতিক চেলারা রয়েছে, আসল দেশদ্রোহী তারাই। সে শুভেন্দু অধিকারী হোক বা হুমায়ুন কবির, বাঙালি জাতির রাজাকারদের কোনো ক্ষমা নেই, এই দেশদ্রোহীদের কোনো ক্ষমা নেই। নমস্কার।